প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আজকে আমরা ইংলিশ গ্রামার টেন্সের উপরে আলোচনা করব। খুবই ফান্ডামেন্টাল। টেন্স কি, টেন্স কত প্রকার, আমরা কিভাবে টেন্স চিনব এবং বেসিক রুল কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে হয়, আমরা এটা নিয়ে আলোচনা করব। আশা করি এটা সব শ্রেণীর স্টুডেন্ট যারা ইংরেজি শিখতে চাও তাদের জন্য এটা হেল্পফুল হবে। এটা কোনো ক্লাস 6, 7, 8, 9 এটা ব্যাপার না, এটা সবার জন্য যারা ইংরেজি শিখতে আগ্রহী, কারণ ইংলিশ গ্রামার এটার কোনো ক্লাস নাই। শুধুমাত্র এখানে যখন উপর ক্লাসের দিকে যাওয়া হয় তখন কিছু ব্রডার আসপেক্ট, কঠিন যেগুলো একটু ব্যতিক্রমী, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়। নিচের ক্লাসের দিকে সিম্পল বিষয়গুলো থাকে। তো আমি এটা খুব সহজভাবে এটা বোঝানোর চেষ্টা করব চেঞ্জটা কি। আশা করি তোমাদের এটা হেল্পফুল হবে। যাওয়া যাক আজকে আমাদের আলোচ্য সূচিতে। তো টেন্স কি? টেন্স is the form of a verb that expresses time of action, event or state. It shows whether something happens in the present, past or future. এখন এইখানে মেন যে কথাটা বলা আছে এটা ভার্ব। এটা ভার্বের এমন একটা ফর্ম অফ ভার্ব যে ভার্বটা টাইম অফ অ্যাকশন, সময়, কোন সময়ে গঠিত হয়েছে সেই ইভেন্টটা বা স্টেট, কোন অবস্থায় কখন সংগঠিত হয়েছে সে বিষয়ে আলোকপাত করে। এটা তিনটা ফর্ম আছে: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমরা জানি সময়কে তিনটা ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট যেটা বর্তমানে এখন চলতেছে বা সাধারণভাবে বর্তমানে হয়; পাস্ট যে ঘটনাটা ঘটে গেছে; ফিউচার যেটা ঘটবে এখনো ঘটে নাই। যেমন আমি যদি বলি আমি এখন ইংরেজি ক্লাস নিচ্ছি, এটা প্রেজেন্ট। আমি বললাম আমি গতকাল বাজারে গিয়েছিলাম, এটা পাস্ট। আমি আগামীকালকে স্কুলে যাব, এটা ফিউচার। আমি এখনো যাইনি, আগামীকালকে যাব। তো এই যে ফর্ম, আমরা জানি একটা সেন্টেন্সের হার্ট, সোল, তার মেন কম্পোনেন্ট হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না। অনেক জায়গায় সাবজেক্ট থাকলেও থাকতে পারে, না থাকলেও থাকতে পারে, উজ্জ থাকে অনেক সময়। যেমন ইম্পারেটিভ বাক্য, ওপেন দ্য ডোর, এখানে সাবজেক্ট দেখা যাচ্ছে না, ইম্পারেটিভ আছে, ইউ, উজ্জ আছে। তাহলে ভার্ব হচ্ছে ওপেন, ওপেন দ্য ডোর, এখানে ভার্বটা হচ্ছে ওপেন। আবার বললাম আই লাইক হিম, এখানে লাইক ভার্ব, লাইক ছাড়া হবে না। আবার যদি বলি এ রেড পেন, এখানে তিনটা শব্দ আছে কিন্তু এটা কোনো সেন্টেন্স নাই। কারণ কি? এটার মধ্যে কোনো ভার্ব নাই। কিন্তু যদি বলি দি পেন ইজ রেড, কলমটি লাল, তাহলে এইটা একটা সেন্টেন্স, কারণ এখানে ইজ একটা ভার্ব আছে। অর্থাৎ কোনো একটা সেন্টেন্স গঠিত হলে ভার্ব থাকা বাধ্যতামূলক। যেমন একটা মানুষের কথা যদি চিন্তা করি, তার অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, কিন্তু যদি তার হার্টবিট না থাকে তাহলে সে ডেড, মৃত। তখন তাকে মানুষ বলা হয় না, তখন তাকে বলা হয় লাশ। অর্থাৎ তার কোনো ভ্যালু নাই, সে মানুষ হিসেবে তার যে মুভমেন্ট বা তার এটা তার নাই। ঠিক একইভাবে কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসছে ঠিকই, কিন্তু ওর মধ্যে যদি কোনো ভার্ব না থাকে এবং যদি সঠিক অর্ডারে এটা সাজানো না হয় তাহলে এটা সেন্টেন্স হবে না। তাহলে আমরা এখানে বুঝলাম যে টেন্স আর কিছুই না, এই যে ভার্ব থাকে প্রত্যেকটা বাক্যের মধ্যে, ওই ভার্বটা একটা অ্যাকশন ওয়ার্ড। এইটা তার টাইমিংটা, সে কাজটা কখন হচ্ছে, এই সময়ের উপর ভিত্তি করে টেন্সটা ভাগ হয়। তাহলে তিনটা মেন ভাগ: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই তিনটা ভাগের আবার প্রত্যেকটারই চারটা করে ভাগ আছে। তাহলে প্রত্যেকটার যদি চারটা ভাগ থাকে তাহলে তিনটা মেন ভাগ টাইপ, তাহলে 3 4 12 প্রকার। তাহলে আমরা একটু দেখি কি কি ভাগ আছে। তাহলে প্রথম হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টের চারটা ভাগ: একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট সিম্পল, আমরা যেভাবে বলি। তো এইটার বেসিক স্ট্রাকচার কি? আমরা জানি সেন্টেন্স কয়েক প্রকার। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভের কি হয়, দুই রকম হয়: একটা অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক, একটা হচ্ছে নেগেটিভ না বোধক।
তারপর আসছে ইন্টারোগেটিভ, এরপরে অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। তো আমরা এখানে যে আলোচনা করব, আমরা তিন ধরনের মেইনলি আমি আলোচনা করব এখানে টেন্স বোঝানোর সময়। আহ, আর অন্যান্যগুলো যেগুলো আছে সেগুলো আমরা যখন সেন্টেন্সের ক্লাসিফিকেশনের যে ভিডিও থাকবে সেখানে তোমরা পাবা। তো এইখানে আপাতত আমরা তিনটা কি, একটা হলো অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইম্পারেটিভ, সরি আর ইন্টারোগেটিভ, এই তিনটার উপরে আমি মেনলি ফোকাস করব প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে। তো এইখানে কিছু বেসিক কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো আগে আমাদেরকে জানতে হবে। প্রথমে যেমন এখানে যদি আমি বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি আসলে? তো প্রেজেন্ট মিনিট আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, ইন ডিটেল যখন আমি প্রত্যেকটা টেন্স আলাদা আলাদা আমি ক্লাসিফিকেশন ডিটেলস পড়াবো তখন বিস্তারিত আলোচনা করব। তো প্রাথমিক অবস্থা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট। এটার অর্থ হলো এটা এমন একটা কাজ যেটা আমি এখন করছি, ব্যাপারটা এরকম না। এটা সাধারণত হয় আমি করি বা অভ্যাস অথবা চিরন্তন সত্য ঘটনা, যেগুলো আগেও সত্য ছিল, এখনো সত্য, ভবিষ্যতেও সত্য থাকবে। যেমন সূর্য পূর্ব দিকে উঠে, তো সূর্য আগেও পূর্ব দিকে উঠতে, এখনো উঠে, ইনশাল্লাহ ভবিষ্যতেও উঠবে। তো যেগুলো প্রেজেন্ট ইনডিফিনিটে সাধারণভাবে যে কাজগুলো হয়, যেমন আমি বললাম আমি নিয়মিত ব্যায়াম করি, তার মানে এই না আমি এখন ব্যায়াম করছি, আমি এই কাজটা করি। তো এইগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু আমি যদি বলি যেমন আমি এখন ইংরেজি শিখাচ্ছি বা ক্লাস নিচ্ছি, তাহলে এটা এখন করছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, দুইটার মধ্যে পার্থক্য আমরা কি দেখলাম? কন্টিনিউয়াসের ক্ষেত্রে কাজটা বর্তমানে চলমান আছে, কাজটা এখনো শেষ হয়নি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, কাজটা কখন শুরু হয়েছে এরকম কিছু বলা থাকবে না, জাস্ট খালি বললাম যে আমি ক্লাস নিচ্ছি। কখন থেকে নিচ্ছি, আমি কি সন্ধ্যা 7টা থেকে শুরু করলাম, নাকি সকাল 9টা থেকে করলাম, নাকি বিকাল থেকে করলাম, এরকম কিছু বলা নাই, শুধু বললাম যে আমি ক্লাস নিচ্ছি। এখন যদি বলছি ছেলেরা ফুটবল খেলছে বা খেলিতেছে, কখন খেলছে? এখন, আমি নাও বলতেও পারি, নাও কথাটা থাকতেও পারে নাও পারে। ছেলেরা ফুটবল খেলিতেছে, তার মানে কি এটার দ্বারা বোঝাচ্ছে এখন খেলছে, কিন্তু কখন থেকে খেলছে এটা কিন্তু বলা নাই। তো যে কাজটা সাধারণভাবে চলমান আছে, বর্তমানে প্রোগ্রেসিভ, যেটা এখনো চলমান আছে, এখনো শেষ হয়নি, চলতি অবস্থায় আছে, সেটাকে আমরা বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এর গঠন প্রণালী কি আমরা বিস্তারিত পরে যখন টেন্সটা নিয়ে আলোচনা করব তখন বলবো। তো প্রেজেন্ট পারফেক্টটা কি? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যে যে কাজটা অলরেডি শেষ হয়ে গেছে, কমপ্লিট, কিন্তু ওর ফলটা এখনো আছে। যদি ফল না থাকে তাহলে কিন্তু পাস্ট টেন্স হয়ে যাবে। যেমন আমি বললাম আমি, এখানে যেমন একটা বাক্য আছে, দে হ্যাভ ফিনিশ দেয়ার হোমওয়ার্ক, তারা তাদের বাড়ির কাজ শেষ করেছে। অর্থাৎ তাদেরকে হোমওয়ার্ক দেওয়া ছিল, সেই কাজটা শেষ করেছে, এটা ফলাফল এখনো আছে। কিন্তু যদি এই বাক্যটা এখানে এইভাবে বলা হয় যে তারা গতকাল বাড়ির কাজ শেষ করেছে, গতকাল এই শব্দটা যদি শুধু জুড়ে দেওয়া হয়, তাহলে গতকাল হলো অতীতের সময়, যখন আমি স্পেসিফিক অতীত বলে দেব তখন কিন্তু একই বাক্য এখানে বাংলাতে শুধু যদি খালি আমি তারা গতকাল বাড়ির কাজ শেষ করেছে এটা যদি বলি, তখন কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। কিন্তু এখানে যদি এইভাবে বলা থাকে যে তারা তাদের বাড়ির কাজ শেষ করেছে, এটা বাংলায়, তাহলে এবার এটা বুঝতে হবে যে কাজটা অলরেডি শেষ করেছে, ফলাফলটা এখনো আছে। আমরা অনেক সময় এরকম হয় যে আমার বাড়িতে গেস্ট আসলো, তো দুপুর টাইমে, খুব কাছের কেউ, তো আমরা তাকে অফার করলাম যে তুমি কি ভাত খেয়েছো, সে বললো যে হ্যাঁ আমি ভাত খেয়েছি। তার মানে কি, সে কিন্তু তখন ভাত খায়নি, ভাত সে আগে খেয়েছে, কিন্তু তার ফলাফলটা এখন আছে, সে ভাত খেয়েছে বলে সে দুপুরে আর আমার এখানে আর খাবে না। তো তার মানে কি, যে কাজটা শেষ হয়েছে ফলাফল আছে, কিন্তু যদি ফলাফল না থাকে তাহলে কিন্তু এটা পাস্ট টেন্স হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে, খুবই ক্রিটিক্যাল পয়েন্ট এটা। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বললাম যে কাজটা সাধারণভাবে বর্তমানকালে হয়, এখনই হচ্ছে, ব্যাপারটা এরকম না, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো যে কাজটা বর্তমানে চলমান আছে, ইন প্রগ্রেস, এটা এখনো শেষ হয়নি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কি? যে কাজটা শেষ হয়ে গেছে কিন্তু ফল এখনো আছে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস, এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সময় একটা সময়ের উল্লেখ থাকে, অর্থাৎ কাজটা কখন শুরু হয়েছে, দুটাই কিন্তু চলমান আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসও কাজটা চলতেছে, প্রেজেন্ট পারফেক্টও কাজটা চলমান আছে। কিন্তু দুইটার পার্থক্য হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স
কন্টিনিউয়াস তখনই হবে যখন স্পেসিফিক সময়ের কথা বলা থাকবে। আমি যেমন বললাম যে আমি ইংরেজি শিখাচ্ছি বা ইংরেজি পড়াচ্ছি, এখন যদি বলি আমি সন্ধ্যা থেকে ইংরেজি পড়াচ্ছি বা আমি বিকাল থেকে ইংরেজি পড়াচ্ছি বা 1 ঘন্টা ধরে আমি ইংরেজি পড়াচ্ছি, এই যে আমি সময়ের উল্লেখ যখনই করে দেবো তখনই হয়ে যাবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন এর আগে বললাম ছেলেরা মাঠে খেলা করছে বা করিতেছে, এখন যদি বলি যে বিকাল থেকে ছেলেরা মাঠে খেলা করতেছে বা 1 ঘন্টা যাবত মাঠে খেলা করছে, তখন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আচ্ছা, এবার তাহলে আমরা প্রেজেন্টের 4টা নিয়ে আলোচনা করলাম অলরেডি: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা ইন ডিটেলস পরে আলোচনা করব প্রত্যেকটা টেন্স ওয়াইজ কিভাবে গঠন করতে হয়, তাদের নিয়ম কানুনগুলো, এটা নিয়ে আমরা আলোচনা করব। এবারে পাস্ট টেন্স, পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সের সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট, তো এইটাতে কি, যেমন ওই যে একই কথা বললাম আমি, যে সে গতকাল স্কুলে গিয়েছিল, এখানে সময়ের উল্লেখ আছে গতকাল। এই সময়ের উল্লেখ থাকার কারণে অতীতের ঘটনা, এটা সিম্পল, এটা কিন্তু জাস্ট খালি ইনফরমেশন দেওয়া আছে সে গতকাল স্কুলে গিয়েছিল। এটা পাস্ট ইনডিফিনিট। পাস্ট কন্টিনিউয়াস কি, যদি অতীতকালে কিছু সময় ধরে কাজটা চলেছিল, সেটা অতীতকালে কিন্তু কোনো সময়ের উল্লেখ ছিল না কতক্ষণ ধরে। যেমন এখানে যে তারা মাঠে ক্রিকেট খেলিতেছিল, যদি আমি বলি তাহারা মাঠে ক্রিকেট খেলিতেছে, খেলিতেছে, তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ এখনো চলমান আছে। এবার যখন বললাম তাহারা মাঠে ক্রিকেট খেলিতেছিল, তার মানে কি কাজটা এখন কিন্তু খেলছে না, তারা আগে খেলা শেষ তাদের, কিন্তু কিছু সময় ধরে অতীতকালে ঘটনাটা ঘটেছে, এই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কি, পাস্ট পারফেক্টও একই প্রেজেন্ট পারফেক্টে যেমন বলছি আমরা, যে যে কাজটা শেষ হয়ে গেছে ফলাফল এখনো আছে, সেটা প্রেজেন্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কাজটা কিছু সময় ধরে চলেছে বা দুইটা ঘটনা, সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স বোঝানোর ক্ষেত্রে দুইটা ঘটনা থাকে, দুইটা অতীতের ঘটনা থাকে, একটা আগে হয় একটা পরে, অর্থাৎ একটা বেশি অতীত একটা কম অতীত। যেমন এখানে একটা বাক্য আছে, এখানে উদাহরণ যদি দেখে, হি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড, আমি পৌঁছানোর পূর্বে সে চলে গিয়েছিল। তো দুইটা ঘটনা, একটা হলো আমার পৌঁছানো, একটা সে চলে গেছিল। তো এই দুইটা ঘটনার মধ্যে কোনটা আগে ঘটেছে? আমি যাওয়ার পূর্বে সে চলে গেছিল, তার মানে কি তার যাওয়ার কাজটা আগে হয়েছে। যেমন আমরা বলি ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তাহলে রোগী মারাটা আগে গেছে, রোগী মারা পরে ডাক্তার গেছে, তাহলে রোগী মারার ঘটনাটা এটা হবে পাস্ট পারফেক্ট। আর পরের যে ঘটনা আর একটা থাকে সেটা হবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ দুইটাই অতীতের ঘটনা, যেটা বেশি পুরাতন অতীত সেটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট, আর যেটা কম পুরাতন সেটাকে বলবো আমরা পাস্ট ইনডিফিনিট। একইভাবে যদি বলি ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, আর একটা হলো ডাক্তার আসিবার পর রোগী মারা গেল, তাহলে দুইটা ঘটনা। যখন বলছি ডাক্তার আসিবার পর রোগী মারা গেল, তার মানে কি ডাক্তার আগে আসছে তারপরে রোগী মারা গেছে, তাহলে ডাক্তার আসার ঘটনাটা এখানে পাস্ট পারফেক্ট, আর রোগী মারা যাওয়ার ঘটনাটা পাস্ট ইনডিফিনিট। কিন্তু যদি বলি ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তাহলে রোগীটা আগে মারা গেছে, তখন রোগী মারার ঘটনাটা, রোগী মারা যাওয়ার ঘটনাটা, সেটা হবে পাস্ট পারফেক্ট, আর ডাক্তার আসার ঘটনা হবে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, এভাবে এর গঠন প্রণয়গুলো আমরা বিস্তারিত পরে যখন ইন্ডিভিজুয়াল টেন্স নিয়ে আলোচনা করব, এখন জাস্ট আমরা প্রিলিমিনারি একটা আইডিয়া দিচ্ছি প্রত্যেকটা টেন্স সম্বন্ধে। ইন ডিটেলস প্রত্যেকটা টেন্স নিয়ে আমি গ্রাজুয়ালি আলোচনা করব। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ঘটনাটা কি? ঠিক একই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি বলছিলাম, অতীতকালের বর্তমানকালের একটা ঘটনা, যেটা একটা সময়ের উল্লেখ থাকে, আগে থেকে চলতেছে এখনো চলতেছে কিন্তু সময়ের উল্লেখ আছে। তাহলে এখানে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কাজটা অতীতকালে কিছু সময় ধরে চলেছিল কিন্তু সময়ের উল্লেখটা থাকবে। 1 ঘন্টা ধরে চলেছিল নাকি 2 দিন ধরে চলেছিল, নাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলেছিল, এরকম একটা সময়ের পিরিয়ড থাকবে। যেমন এখানে দেখো, শি হ্যাড বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স বিফোর দ্য বাস কেম, এখানে দুইটা ঘটনা দিয়েছে, দুইটা ঘটনা থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তো এইখানে দুইটা ঘটনা, একটা হলো বাস আসার আগে সে কি করেছিল, 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিল, এই যে সময় উল্লেখ, দুইটাই অতীতের ঘটনা। সে ওয়েট করেছিল বাসের জন্য, কিন্তু বাসটা আসার আগে কত ঘন্টা, 2 ঘন্টা, এই যে সময়ের উল্লেখ আছে ফর 2 আওয়ার্স, এই সময়ের উল্লেখ থাকার কারণে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সময়ের উল্লেখ আছে, এটা কন্টিনিউয়াস এবং এটা অতীতকালের ঘটনা, এই জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগেন ফিউচার,
তাহলে ফিউচারের চারটা কি? একই, ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার। তো এটা কি? সাধারণ ভবিষ্যৎ। আমি আগামীকাল স্কুলে যাব বা আমি আগামীকাল ঢাকা যাব, সে আগামীকাল কাজটা করবে, এরকম। অর্থাৎ যে কাজটা এখন সাধারণভাবে ভবিষ্যৎ বোঝালে তখন সেটাকে সিম্পলি আমরা বলি। যেমন আই উইল গো টু ঢাকা টুমোরো, আমি আগামীকালকে ঢাকা যাব। আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াসটা কি? তো অতীতে কি একটা কাজ কিছু সময় ধরে চলবে, ঘটনা কিন্তু একই, কন্টিনিউয়াস মানে চলমান। প্রেজেন্টের বেলাও তাই, যে বর্তমানে চলতেছে কিছু সময় ধরে, কিন্তু সময়ের উল্লেখ নাই, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াসে কি বললাম? পাস্ট কন্টিনিউয়াস হলো অতীতকালে কিছু সময় ধরে কাজটা চলেছিল। ছেলেরা ক্রিকেট খেলিতেছিল, খেলিতেছিল কিছু সময় ধরে, তারা অতীতে এই কাজটা করেছে, কিন্তু সময়ের উল্লেখ নাই। ঠিক ফিউচার কন্টিনিউয়াসও তাই, আগামীকাল এই সময়ের তারা পড়াশোনা করিতে থাকিবে, বা যদি বলি আগামীকাল ছেলেরা ফুটবল খেলিতে থাকিবে, ফুটবল খেলিতে থাকিবে, অর্থাৎ আগামীকাল তারা কিছু সময় ধরে ফুটবল খেলবে, এটা বোঝানোর জন্য তখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ইংরেজিতে করলে দে উইল বি স্টাডিং অ্যাট দিস টাইম টুমোরো। এগুলো আমরা বিস্তারিত প্রত্যেকটার গঠন প্রণালী কিভাবে করতে হয় আমরা সেগুলো ইন ডিটেলস আলোচনা করবো ইন্ডিভিজুয়াল টেন্সের ক্ষেত্রে। এখন আমি প্রাথমিক ধারণাটা দিচ্ছি। তাহলে ফিউচার পারফেক্ট কি হলো? ফিউচার পারফেক্ট ভবিষ্যৎকালে কাজটা কমপ্লিট হয়ে থাকবে। যেমন প্রেজেন্ট পারফেক্টের বেলায় বললাম যে কাজটা শেষ হয়ে গেছে, ফলটা আছে, আর ফিউচার পারফেক্ট হলো ভবিষ্যতে কাজটা কমপ্লিট হয়ে থাকবে, এরকম সিচুয়েশন বোঝালে। যেমন এখানে দেখো, বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই ডিগ্রি, আগামী বছরে মধ্যে আমি আমার ডিগ্রি কমপ্লিট করে, আমি আমার ডিগ্রিটা কমপ্লিট করিয়া থাকিব, অর্থাৎ আমার ডিগ্রিটা আমি ফিনিশ করে দেব, কমপ্লিট করবো আগামী বছরে, করিয়া থাকিব। অর্থাৎ নর্মাল বলছে না যে আমি আগামী বছর কমপ্লিট করবো, না, আবার বলছে আমি কমপ্লিট করে থাকবো, অর্থাৎ আমি এটা ফিনিশ করে ফেলবো ডিগ্রিটা। এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট। এটার গঠন পড়ে কি দেখো, শ্যাল হ্যাভ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যে কোনো পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই লাগবে, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি হবে। এগুলো বেসিক রুল, আমরা ডিটেলস যখন আমি আলোচনা করব প্রত্যেকটা, তখন আমরা কোন টেন্সে কি ভার্বের কি ফর্ম হয়, কোনটা দেখে আমরা বুঝতে পারবো কোন টেন্স, আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সেম, শুধু পার্থক্য হলো ভবিষ্যৎকালে কিছু সময় ধরে একটা কাজ চলবে, টাইমের উল্লেখ থাকবে ভবিষ্যতের ঘটনায়। যেমন এখানে দেওয়া আছে, বাই 5 o'clock হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর 8 hours। বলছে যে বিকেল 5টার মধ্যে সে 8 ঘন্টা কাজ করিয়া থাকিবে। 8 ঘন্টা, কতক্ষণ কাজ করিয়া থাকিবে? 8 ঘন্টা কাজ করিতে থাকিবে, অর্থাৎ ভবিষ্যতে কাজটা করবে, চলমান থাকবে এবং সময়ের উল্লেখ থাকবে, সেটা হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ছিল টেন্সের সামগ্রিক আলোচনা। তবে এর সাথে আমরা একটু সামারি টেবিল একটা যদি দেখি, তাহলে আমরা একটু বুঝতে সুবিধা হয়। যেমন প্রেজেন্ট টেন্স, হি প্লেজ, এটা প্রেজেন্ট টেন্স, সিম্পল ইনডিফিনিট, প্রেজেন্টের সিম্পল ফর্ম ইনডিফিনিট। হি ইজ প্লেয়িং, এটা কন্টিনিউয়াস। হি হ্যাজ প্লেইড, পারফেক্ট। হি হ্যাজ বিন প্লেয়িং, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কি দেখলাম? ইনডিফিনিটের ক্ষেত্রে, সিম্পলের ক্ষেত্রে সাবজেক্টের পরে মূল ভাবে যে প্লে, প্লে ভার্ব, এর সাথে এস আছে। তো কেন এস আছে? যে সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার। তো এখানে কিছু কনসেপ্ট আমাদের জানতে হবে, যে সাবজেক্ট কি। তো সাবজেক্টটা কি? আসলে কাজটা যে করে সেই সাবজেক্ট। তো আমরা যে আলোচনাগুলো করব এখানে টেন্সের, এগুলো সব আমরা অ্যাক্টিভ ভয়েস নিয়ে, অর্থাৎ সাবজেক্ট যে কাজটা করে তাকে আমরা এমফেসিস দিব, সাবজেক্ট কেন্দ্রিক। এরপরে আমরা ভয়েস করব, সেখানে আমরা অবজেক্টের উপর গুরুত্ব দিব, সেটা ভিন্ন প্রসঙ্গ। আপাতত আমরা যে আলোচনাগুলো করব, যে স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচারগুলো আলোচনা করবো, এগুলো মনে রাখবে, এগুলো সব অ্যাক্টিভ সেন্টেন্স। প্যাসিভ গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে হি প্লেজ, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য প্লেজ হয়েছে, ভার্বের সাথে এসিএস হয়েছে। অর্থাৎ প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে নিয়ম হলো, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, প্লেস সাথে এস হয়, এই জন্য প্লেস হলো। আর কন্টিনিউয়াসের গঠন প্রণালী হলো এম ইজ আর, এম ইজ আর ভার্বের সাথে আইএনজি। তাহলে এম কখন হয়? শুধু আয়ের সাথে এম হয়। ইজ কখন হয়? এটা বেসিক রুল, কিন্তু এটা কোনো টেন্স বলে না। আয়ের সাথে হয় এম, ইজ হয় থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, আর হয়
অন্যান্য সাথে, মানে আয়ের সাথে এম, থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে ইজ, আর অন্যান্য সাবজেক্ট যেই পার্সন হোক, যেই নাম্বারই হোক, আর ব্যবহার করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের কথা বলতেছে। আর পারফেক্ট হচ্ছে হ্যাভ বা হ্যাজ। তো হ্যাজ কার সাথে হয়? শুধু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ হয়, তাছাড়া সবার বেলা হ্যাভ। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা কমন, এটা পারফেক্ট মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখো এখানে খেয়াল করে, প্রেজেন্ট পারফেক্টও ভার্ব প্লেড, পাস্ট পারফেক্টও প্লেড, ফিউচার পারফেক্টও প্লেড। আবার কন্টিনিউয়াসে দেখো, প্লেয়িং প্লেয়িং প্লেয়িং, কিন্তু প্রেজেন্টের বেলাতে ইজ প্লেয়িং, পাস্টের বেলায় ওয়াজ প্লেয়িং, কারণ ইজেরই পাস্ট ফর্ম ওয়াজ, ইজের পাস্ট ফর্ম ওয়াজ। ফিউচারের বেলা হচ্ছে উইল বি প্লেয়িং, উইল বি প্লেয়িং, তার মানে প্লেয়িং প্লেয়িং প্লেয়িং। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, এগুলো একদম মুখস্থ রাখতে হবে সবসময়। পারফেক্ট মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এর কোনো ব্যতিক্রম নাই। যেমন প্রেজেন্ট পারফেক্ট, এবার পারফেক্ট কন্টিনিউয়াস, তো এখানে যেহেতু কন্টিনিউয়াস আছে এগুলো সব আইএনজি, দেখো আইএনজি। তাহলে হি হ্যাজ বিন প্লেয়িং, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের বেলায় হলো ইজ প্লেয়িং, আর পারফেক্ট কন্টিনিউয়াসের বেলায় হলো হ্যাজ, হ্যাজ বিন প্লেয়িং, হ্যাজ বিন প্লেয়িং। এখানে পাস্ট কন্টিনিউয়াস হলো ওয়াজ প্লেয়িং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো হ্যাড বিন প্লেয়িং, হ্যাড বিন প্লেয়িং। এখানে হলো উইল বি প্লেয়িং, এখানে হলো উইল হ্যাভ বিন প্লেয়িং। এই হচ্ছে সামারি টেবল। আমরা কিছু কনসেপ্ট এখানে লাগবে, আমি সবসময় এই কনসেপ্টগুলো নিয়ে পরবর্তীতে আমরা যখন টেন্স ডিটেলস আলোচনা করব, সেখানে কিন্তু এই কনসেপ্টগুলো বারবার আসবে। এই জন্য আমি এখানে এরই ফাঁকে একটু আলোচনা করে নিচ্ছি তোমাদের সুবিধার্থে, এই জিনিসগুলো জানলে পরবর্তীতে সুবিধা হবে। যেমন পার্সন মোট তিন প্রকার: ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট পার্সন কোনটা? আই আর উই, সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট। আমরা সবসময় দেখবো যে যখন গঠন নিয়ে আলোচনা করব তখন বারবার বলবো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে এ হয়, সাবজেক্ট প্লুরাল হয়, সাবজেক্ট আই হলে এ হয়, এই কথাগুলো আসবে বারবার। তো আমরা জানতে হবে তাহলে সাবজেক্ট কি। তাহলে সাবজেক্ট ফার্স্ট পার্সন হলো আই, এর অবজেক্ট মি, পজিটিভ মাই। যেমন আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি। এবার বললাম শি লাইকস মি, সে আমাকে পছন্দ করে, এখানে অবজেক্ট মি। দিস ইজ মাই বুক, এটা আমার বই, এটা পজিটিভ, অর্থাৎ কোনো কিছুর সম্বন্ধে অধিকার বোঝালে তখন মাই ব্যবহার হয়। আর মাইন হয় যখন পজিটিভ প্রোনাউন। বললাম যে দিস বুক ইজ মাইন, দুইটার মধ্যে পার্থক্য কি? আমি বললাম দিস ইজ মাই বুক, বুকের আগে মাই, কিন্তু আমি বললাম দিস বুক ইজ মাইন, অর্থাৎ যখন আমি ভার্বের পরে বসাবো অবজেক্ট হিসেবে, তারপরে আর কোনো নাউন না থাকবে, তখন এটাকে এই মাইন এভাবে পজিটিভ ইয়ে ফর্মে ব্যবহার করতে হবে। যেমন আওয়ার, আওয়ার্স, তাহলে উই, উইও ফার্স্ট পার্সন কিন্তু এটা প্লুরাল। আই মানে আমি, আর উই মানে আমরা, অর্থাৎ আমরা মানে কি? আমি, তুমি, সে, অনেক অনেকজন মিলে। তাহলে এটা আই আর উই ফার্স্ট পার্সন, উই এর অবজেক্ট আস, পজিটিভ আওয়ার। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, এর অবজেক্টও ইউ, আর পজিটিভ হচ্ছে ইয়োর, ইয়োর বুক, ইয়োর পেন, এরকম। ইউ লাইক হার, আই লাইক ইউ। তাহলে এই প্রথমটায় সাবজেক্ট, সাবজেক্ট প্রথমে বসে, মনে করতে হবে ভার্বের মূল ভার্বের আগে সবসময় সাবজেক্ট থাকে, সাবজেক্ট কখনো মূল ভার্বের পরে যাবে না। আর অবজেক্ট থাকে মূল ভার্বের পরে, কখনো অবজেক্ট মূল ভার্বের আগে যাবে না, কোনোদিন যাবে না, এগুলো কিছু বেসিক রুল। তাহলে হি, হি হচ্ছে সাবজেক্ট ফর্ম, এটা থার্ড পার্সন, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, এই যে ডান পাশে লেখা আছে কিন্তু একটু খেয়াল করতে হবে। আর ইউ কিন্তু সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। ইউ হচ্ছে সিঙ্গুলারও বোঝায়, তুমি বুঝালেও ইউ, তোমরা বুঝালেও ইউ। তাহলে হি, এর অবজেক্ট হিম, পজিটিভ হিজ, এটা সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার। শি হলেও থার্ড পার্সন সিঙ্গুলার, একজন হচ্ছে মেয়ে মানুষের ক্ষেত্রে। হার অবজেক্ট পজিটিভ হার, এটা সিঙ্গুলার। ইট মানে ইহা, এটা সিঙ্গুলার, এর অবজেক্টও ইট, পজিটিভ হলো ইটস। এখানে অ্যাপোস্ট্রোফি এস নাই, এই দুইটা যদি এখানে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে দেওয়া হয়, এই দুইটা কিন্তু তখন ভিন্ন জিনিস হয়ে যাবে। অ্যাপোস্ট্রোফি এস মানে পজিটিভ হয়ে যাবে তখন। এখানে যদি আমি অ্যাপোস্ট্রোফি এস দিই, এরকম অ্যাপোস্ট্রোফি এস দিয়ে দিই, ইটস মানে তখন কিন্তু ইট ইজ, এটা কিন্তু ইট ইজ শর্ট ফর্ম। তাহলে এখানে সাবজেক্ট অবজেক্ট পজিটিভ, কিন্তু ইটের সাথে এস মানে এটা হলো পজিটিভ ফর্ম। আর যদি এস দিয়ে দিই তখন কিন্তু এটা ভার্ব হিসেবে শর্ট ফর্মে কন্ট্রাকশনে চলে আসবে। দেটা থার্ড পার্সন, কিন্তু দেটা প্লুরাল নাম্বার, দেটা হচ্ছে প্লুরাল, দে মানে তাহারা, একজন না কিন্তু অনেকজন।
তাহলে এর অবজেক্ট দেম, পজিটিভ দেয়ার। আর কোন নাম, করিম, রহিম, যদু, মধু, যে কারো নাম যদি আমরা বলি, সেটা যদি একজন বোঝায় তাহলে সেটা থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার। আর থার্ড পার্সন সিঙ্গুলার কোনো নাম হলে, নাউন হলে তার পজিটিভ হয় অ্যাপোস্ট্রোফি এস দিয়ে, সিঙ্গুলার হলে। আচ্ছা। আর প্লুরাল হলে অপস্ট্রোফি করা তখন নিয়ম আছে, এগুলো আমরা ডিটেলস পরে অন্য কোর্সে আলোচনা করি। এখন আমরা শুধু বুঝলাম যে আমাদের ফার্স্ট পার্সন কোনগুলা, সেকেন্ড পার্সন কোনগুলা, থার্ড পার্সন কোনগুলা। আচ্ছা, এখানে একটু নোট লিখে দিয়েছি যে এক্সেপ্ট আই, উই অ্যান্ড ইউ, অল সাবজেক্ট ফর্ম অফ নাউন অ্যান্ড প্রোনাউন্স আর থার্ড পার্সন। তার মানে কি, আই, উই, ইউ, এই তিনটা ছাড়া সব থার্ড পার্সন, যত নাউন প্রোনাউন পৃথিবীতে আছে সব থার্ড পার্সন। কিন্তু প্রশ্ন হলো যে ওটা সিঙ্গুলার না প্লুরাল। যদি একজন বোঝায় এই তিনটা বাদে, তাহলে বুঝবো যে ওটা থার্ড পার্সন সিঙ্গুলার। আর যদি বেশি বোঝায়, একের বেশি, তাহলে বুঝবো এটা সিঙ্গুলার নয়। কারণ সিঙ্গুলার হলে নিয়ম আছে, সিঙ্গুলার হলে ইজ হয়, সিঙ্গুলার হলে হ্যাজ হয়। এরকম নিয়মগুলো আছে যেগুলো সবসময় এটা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, যে সাবজেক্ট যখনই আমি একটা সেন্টেন্স তৈরি করব, টেন্স টেন্স খেয়াল করব, তখন সেই অনুপাতে আমাকে অক্সিলারি ভার্বটা নিতে হবে, বা ভার্বের সাথে এস ইএস হবে কিনা, এই রুলগুলো নির্ভর করে। তাহলে এই সাবজেক্ট থার্ড পার্সন কিনা এটা প্রথমে দেখতে হবে। অর্থাৎ থার্ড পার্সন বুঝবো কি করে, যদি আই, উই, ইউ এই তিনটা ছাড়া হয় সাবজেক্ট, তাহলে বুঝবো এটা থার্ড পার্সন। এবং সেটা যদি সেটা দ্বারা যদি একজন বোঝায় তাহলে ওটা সিঙ্গুলার। আচ্ছা, এরপরে আরো কিছু রুল আছে যেটা আমাদের লাগবে সবসময়। ভার্ব টু বি, তো ভার্ব টু বি বলতে আমরা কোনগুলো বুঝি? এম, ইজ, আর, এর প্রেজেন্ট ফর্ম হলো এম, ইজ, আর। ভার্ব টু বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। এম এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ইজ এর পাস্ট ফর্ম ওয়াজ, আর এর পাস্ট ফর্ম ওয়ার, আর বি এর পাস্ট ফর্ম বিন। অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোর পাস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বিন, কারণ এগুলো বি ভাব, এর অরিজিন হচ্ছে বি। বি মানে হওয়া, হওয়া বা থাকা। কিরকম, এখানে আমরা অনেক সময় কনফিউশন করে ফেলি, হ্যাভ, হ্যাভস কখন হবে আর বি কখন হবে। যেমন বললাম আই অ্যাম এ ডক্টর বা আই অ্যাম এ টিচার, এই ক্ষেত্রে আমি নিজেই টিচার, তখন আমার এম ব্যবহার হচ্ছে। করিম, করিম একজন ছাত্র, করিম ইজ এ স্টুডেন্ট, করিম নিজে ছাত্র। কিন্তু যদি বললাম যে করিমের একটা ছাতা আছে, তো করিম তো নিজে ছাতা না, করিমের একটা ছাতা আছে, এটা সম্ভব। তখন হবে করিম হ্যাজ। করিম থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য হ্যাজ হচ্ছে। করিম হ্যাজ অ্যান আমব্রেলা। হ্যাঁ, আই হ্যাভ এ রেড পেন, তাহলে আই এর সাথে হ্যাভ হয়, কারণ আমি বলছি হ্যাজ শুধু হয় থার্ড পার্সন সিঙ্গুলার সাথে। তাহলে সাবজেক্ট এখানে আই, তাহলে আই এর সাথে হবে এম। তো এইটা হলো বি ভার্ব। আর একটা কি, ভার্ব টু ডু, ডু ভার্ব। ডু এর, এটা অক্সিলারি হিসাবে আমরা বলছি, এগুলো অক্সিলারি হিসাবে ব্যবহার হয়। অক্সিলারি ভার্ব হচ্ছে মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হলো যে যে ভার্বটা মেইন ভার্বকে সাহায্য করে কি করার জন্য, টেন্স বোঝানো, তৈরি করার ক্ষেত্রে। যেমন আমরা ওখানে দেখে আসলাম হি প্লেজ, সে খেলছে, খেলে। এবার বললাম হি ইজ প্লেইং, তো যখন আমি ইজ দিলাম আর প্লের সাথে আইএনজি করলাম, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে আমাকে ওই ইজ ভার্বটা সাহায্য করলো, এই জন্য ওটাকে বলা হয় হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। তো এইখানে হেল্পিং ভার্বের মধ্যে বা অক্সিলারি ভার্বের মধ্যে বি ভার্ব আছে। তো বি ভার্বের মধ্যে তাহলে আমরা দেখলাম বি ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে তিনটা, এম, ইজ, আর। পাস্ট ফর্মে আছে দুইটা, ওয়াজ আর ওয়ার। কারণ এম এরও পাস্ট ফর্ম ওয়াজ, ইজেরও পাস্ট ফর্ম ওয়াজ, আর এর পাস্ট ফর্ম ওয়ার। আর এগুলোর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। ভার্ব টু ডু, তাহলে ডু এর পাস্ট ফর্ম ডিড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। আচ্ছা, কেন এখানে আবার ডাজ লিখেছি আমরা, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে যখন ব্যবহার হয়, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন প্রশ্নবোধক করতে অথবা নেগেটিভ না বোধক করতে আমাকে ডাজ লাগবে, তখন হেল্পিং ভার্ব হিসাবে, সাহায্যকারী ভার্ব হিসাবে। যেমন আই প্লে ফুটবল, এবার বললাম ডু আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আমি কি ফুটবল খেলি? এবার বললাম আমি ফুটবল খেলি না, আই ডু নট প্লে ফুটবল। তাহলে এই যে আমি খেলি না, সরাসরি আমি নট লাগাই দিলে কিন্তু ওখানে হবে না। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এবার বললাম আই নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না, তাহলে কিন্তু হবে না। কারণ নট এমনি এমনি বসানো যায় না। এটা ঠিক ওই সুপার গ্লু আঠার মতো আর কি, একটা কিছু লাগবে আমাকে দিয়ে জয়েন দিতে হবে। সেই আঠাটা কি, এটা অক্সিলারি ভার্ব।
তো কখন অক্সিলারি ভার্ব ধার করতে হয়? নর্মালি দুইটা টেন্সে অক্সিলারি ভার্ব ধার করতে হয় যখন শুধু মূল ভার্ব থাকে, যেমন সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট। সিম্পল প্রেজেন্টে ধার করতে হয় ডু বা ডাজ। তো কখন ডাজ হয়? যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সাবজেক্ট, তখনই ডাজ হবে, তাছাড়া সবার বেলায় ডু। আচ্ছা, আর এই দুইটারই পাস্ট ফর্ম ডিড একই, আর পাস্ট পার্টিসিপল ডান। এবার ভার্ব টু হ্যাভ। ভার্ব টু হ্যাভ দুইটা, হ্যাভ আছে আর হ্যাজ আছে। তো হ্যাভেরও পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপল হ্যাড। হ্যাজের পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপল হ্যাড। তো হ্যাভ আর হ্যাজ এই দুইটা কখন ব্যবহার হয়? এই হ্যাজ মনে রাখতে হবে, শুধু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হবে, এছাড়া সবার বেলা হ্যাভ। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার কিভাবে চিনবো? আমি যে এখানে বলে আসলাম যে এই তিনটা সাবজেক্ট আই, উই, ইউ, এই তিনটা ছাড়া যদি সাবজেক্ট অন্য কোনো ওয়ার্ড হয়, আই, উই, ইউ, এই তিনটা ছাড়া, তাহলে বুঝতে হবে থার্ড পারসন। এখন ওইটা কি একটা বোঝাচ্ছে, একজন বোঝাচ্ছে, না বেশি বোঝাচ্ছে? যদি একজন হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, আর যদি একজন না বোঝায় তাহলে প্লুরাল। তো প্লুরাল হলে পারে তখন অন্য কথা। শুধু থার্ড পারসন সিঙ্গুলারের যে নিয়ম আমরা বলছি, যে যেমন এখানে বললাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হবে, আয়ের সাথে তো এম হয়। আচ্ছা, তাছাড়া অন্য সবার সাথে হবে আর। আচ্ছা, ডাজ কার সাথে হবে? শুধু থার্ড পারসন সিঙ্গুলার হলে সাবজেক্ট ডাজ হবে, এছাড়া সবার সাথে ডু। আচ্ছা, ভার্ব টু হ্যাভ, এখানে হ্যাজ হবে শুধু থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, আর সবার সাথে হবে হ্যাভ। তাহলে স্পেশাল নোট, এখানে ওই কথাটা লেখা আছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ হয় অথবা হ্যাজ হয় অথবা ইজ ব্যবহার হয়, শুধু আয়ের সাথে হয় এম। সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ ব্যাপকের ভার্বের সাথে এস বাই ইএস যোগ করতে হয়। কখন যোগ করতে হয়? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়। অর্থাৎ এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারেরই কয়েকটা নিয়ম আছে। তাহলে অক্সিলারি হিসাবে ওর সাথে ব্যবহার হতে পারে ডাজ, ওর সাথে ব্যবহার হয় হ্যাজ, ওর সাথে ব্যবহার হয় ইজ। আর মূল ভার্বের সাথে যদি এটা অ্যাফার্মেটিভ বা নেগেটিভ না হয়, তাহলে মূল ভার্বের সাথে প্রেজেন্ট ইনডিফিনিটের বেলায় বা সিম্পল প্রেজেন্টে এস বা ইএস যোগ করতে হয়। যেমন করিম গোস টু স্কুল রেগুলারলি, করিম নিয়মিত স্কুলে, যেখানে গোর সাথে ইয়েস। কিন্তু আমি যদি বলি তাহারা নিয়মিত স্কুলে যায়, এখানে দে লিখে দিলাম, তাহলে দেটাও থার্ড পারসন, করিমও থার্ড পারসন। কিন্তু কারণ আই, উই আর ইউ এই তিনটার মধ্যে নাই, করিম এই তিনটার মধ্যে নাই। আবার যদি দে দেই, দে থার্ড পারসন কিন্তু এটা সিঙ্গুলার না, তখন কিন্তু এখানে গো হবে। দে গো টু স্কুল রেগুলারলি, তখন আর গোস হবে না। অর্থাৎ এই গোজের এস, এস বাই এস যোগ হচ্ছে শুধু সাবজেক্ট এই থার্ড পারসন সিঙ্গুলার। যেমন এখানে সালমা লাইকস মি, সালমা লাইকস মি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু এখানে যদি বলি দে, দে লাইক মি, তারা আমাকে পছন্দ করে। তো এইখানে সাবজেক্ট এখন, এটা থার্ড পারসন কিন্তু এটা সিঙ্গুলার না, এই জন্য ভার্বের সাথে এস যোগ হয়নি। কিন্তু সালমা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস যোগ হয়েছে। এখানে আগে থেকে ই ছিল, এই জন্য এস যোগ হয়েছে, লাইকের সাথে এস। আর এখানে গো ছিল, গো এর সাথে ইএস যোগ হয়। কিছু নিয়ম আছে, এগুলো এগুলো তোমরা কখন এস কখন ইএস যোগ হয় এগুলো আমরা ভার্বের রেগুলার ইরেগুলার ভার্ব যেখানে আছে সেই আলোচনার মধ্যে তোমরা শিখবা। তাহলে আমরা শিখলাম যে কিছু কমন জিনিসগুলা। এবার আমি কিন্তু এখনো ডিটেলসে যাই নাই, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস এগুলো ডিটেলসে যাচ্ছি না। আমি জাস্ট জেনারেল কিছু রুল আছে, সেই জেনারেল রুলের মধ্যে আমরা শিখলাম কি শিখলাম, যে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হলো আই আর উই, সেকেন্ড পার্সন ইউ, এই তিনটা বাদে দুনিয়ার যত নাউন প্রোনাউন আছে সব থার্ড পার্সন। এই তিনটা বাদে, ওয়ার্ড বাদে, দুনিয়াতে যত, এই তিনটা প্রোনাউন বাদে যত নাউন প্রোনাউন আছে সব থার্ড পার্সন। আচ্ছা, বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার। এম ইজ আর হলো প্রেজেন্ট ফর্মে, ওয়াজ ওয়ার হলো পাস্ট ফর্মে, আর ওদের পাস্ট পার্টিসিপল হলো বিন। ভার্ব টু ডু, ডু এর পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল ডান। ডাজ এর পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল ডান। ভার্ব টু হ্যাভ এর পাস্ট পার্টিসিপল হ্যাড, পাস্ট পার্টিসিপল হ্যাড, পাস্ট ফর্ম হ্যাড। হ্যাজ এর পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপল হ্যাড। তো হ্যাভ, তাহলে হ্যাজ কখন হয়? এক কথায় মনে রাখতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার যখন সাবজেক্ট তখন হবে হ্যাজ, আর সবার বেলা হ্যাভ। ডাজ কখন হয়? শুধু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ, তাছাড়া সবার বেলা ডু। ইজ কখন হয়? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হয়, আর আয়ের সাথে হয় এম, আর সবার সাথে হয় আর।
আচ্ছা, আমরা এই বেসিক রুলগুলো শিখে আসলাম। এবার কিছু জেনারেল রুল। জেনারেল রুল কি, এটা এর আগে আমি একটু আলোচনা করলাম যে নেগেটিভ করতে হলে যে কোনো বাক্য যদি আমি অ্যাসার্টিভের দুইটা ফর্ম, অ্যাফার্মেটিভ নেগেটিভ, তো নেগেটিভ যদি করতে হয় যে কোনো বাক্য, আবার অনেক সময় ইন্টারোগেটিভ নেগেটিভও থাকে, তো নেগেটিভ করতে হলে আমাকে অবশ্যই অক্সিলারি ভার্বের সাথে নট দিতে হবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি থাকে, আই অ্যাম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি বা খেলিতেছি। তা আমি এখানে অক্সিলারি অলরেডি অ্যাম আছে, তাহলে আমি এর সাথে নট লাগাই দিলে হয়ে যাবে, আই অ্যাম নট প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলিতেছি না। কিন্তু আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখন যদি বলি আমি ফুটবল খেলি না, তাহলে নট লাগাবো আমি কার সাথে লাগাবো? এখানে তো মূল ভার্ব প্লে, কোনো অক্সিলারি নাই। তাহলে আমাকে অক্সিলারি ধার করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের বেলায় অক্সিলারি ধার করতে হবে ডু বা ডাজ। তো ডু আর ডাজ, ডাজ হয় আমরা শিখে আসলাম যে শুধু থার্ড পারসন সিঙ্গুলার হলে তার সাথে ডাজ, তাছাড়া সবার ক্ষেত্রে ডু। তখন আমি বলবো কি, আই ডু নট প্লে ফুটবল। কিন্তু যদি বলতাম যে করিম ফুটবল খেলে না, তাহলে করিম ডাজ নট প্লে ফুটবল। তাহলে ডু আর ডাজ যাই ব্যবহার করুক, যে কোনো অক্সিলারি ব্যবহার হোক ডু অথবা ডাজের, তখন মূল ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম, ওর সাথে আর কিন্তু এস ইএস থাকবে না। যেমন হি লাইকস মি, সে আমাকে পছন্দ করে, এখানে লাইকের সাথে এস হলো, এটা অ্যাফার্মেটিভ বাক্য, এই জন্য ভার্বের সাথে এস এস হলো। কিন্তু আমি যদি এটা নেগেটিভ করি, যে হি ডাজ নট লাইক মি বা শি ডাজ নট লাইক মি, তাহলে এখানে ডাজ নট ব্যবহার হলো। তো যখনই ডাজ হয়ে গেল তখন কিন্তু আর ওই লাইকস আগে ছিল, শি লাইকস মি, শি ডাজ নট লাইক মি। যেমন এখানে আছে শি ডাজ নট লাইক মি, তাহলে এক, আর যদি এটা অ্যাফার্মেটিভ হতো তখন কিন্তু হতো শি লাইকস মি, শি লাইকস মি। অর্থাৎ আমি যখন ডাজ নট ব্যবহার করলাম তখন কিন্তু আর লাইকের সাথে এস থাকলো না, কারণ অ্যাকচুয়ালি ওই এস ইএসটাই ডু এর সাথে চলে এসে এখানে ডাজ হয়ে গেছে। ডু আর ডাজ আসলে দুইটা শব্দ না, ডুটাই একটা শব্দ, কিন্তু যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ওই মূল ভার্বের সাথে এস এস না হয়ে এই ডু এর সাথে চলে আসে ওই অক্সিলারির সাথে, এই জন্য ডুটা ডাজ হয়ে যায়। আর একটা কি, যে যে কোনো ইন্টারোগেটিভ বাক্য তৈরি করার সময় সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব অবশ্যই দিতে হবে। এখন কিছু ইন্টারোগেটিভ ওয়ার্ড অনেক সময় থাকে, সেগুলো আবার তার আগে যায়। যেমন হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, হুইচ, হু, এইগুলো। তো আমরা এখন ইন জেনারেল রুল হচ্ছে যে আমাকে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হলে, ইন্টারোগেটিভ বাক্য, আমাকে সাবজেক্টের আগে অক্সিলারি দিতে হবে। তাহলে যখন অক্সিলারি থাকে তখন সেই অক্সিলারিটাই দিব। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে অক্সিলারি থাকে, আই এম প্লেইং ফুটবল, তাহলে আমি এমটাকে যদি আগে দিয়ে দিই, এম আই প্লেইং ফুটবল, এটা প্রশ্নবোধক হলো, আমি কি ফুটবল খেলি? কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট হ্যাঁ বোধক বাক্য হলে অ্যাফার্মেটিভে, তখন কিন্তু অক্সিলারি থাকে না। তাহলে অক্সিলারি আমাকে হায়ার করতে হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে অক্সিলারি কি হায়ার করি আমরা? হয় ডু অথবা ডাজ। ডাজ কখন? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, আর সবার বেলায় ডু। আর পাস্ট ইনডিফিনিট হলে ডিড, সবার বেলায় ডিড। যে পার্সন যে নাম্বারই হোক, একটাই শব্দ ডিড লাগবে পাস্ট ইনডিফিনিটে ইন্টারোগেটিভ করতে হলে। ডিড আগে আসবে সাবজেক্টের আগে, সাবজেক্টের আগে ডিড পাস্ট ইনডিফিনিট, আর প্রেজেন্ট ইনডিফিনিট আসলো ডু। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এখানে ডাজ আসলো, আর পাস্ট ইনডিফিনিটে ডিডই হবে, কারণ ডাজেরও পাস্ট ফর্ম ডিড, ডু এরও পাস্ট ফর্ম ডিড। আবার যদি ইন্টারোগেটিভ নেগেটিভ হয় তখন দুইটা নিয়ম আছে। একটা কি, যদি আমি নট পুরোটা রেখি তাহলে সে সাবজেক্টের পরে হবে। যেমন ডু আই নট লাইক হিম, আমি তাকে কি পছন্দ করি না? কিন্তু যদি আমি আর পাস্ট ফর্ম করলে কি হচ্ছে, তখন পাস্ট ইনডিফিনিটে ডিড আই নট লাইক হিম, পাস্ট ইনডিফিনিট, কারণ ডু এর পাস্ট ফর্ম ডিড করে দিলে এটা প্রেজেন্ট থেকে এটা পাস্ট হয়ে যাবে। ডাজ হি, ডাজ হি নট লাইক মি, ডিড হি নট লাইক মি। এটা যদি নট আমি পুরোপুরি লিখি, আর যদি শর্ট ফর্মে লিখি, এই যে যেমন পরের বাক্যটা, এই একই বাক্য, এই ডু আই নট লাইক হিম, এবার লিখলাম ডন্ট আই লাইক হিম। এই যে আমি যখন শর্ট ফর্ম এই ডু নটকে আমি এই ডন্ট করে দিছি, তখন কিন্তু সে আগে চলে আসবে, তখন আর ভার্বের সাবজেক্টের পরে থাকবে না। যেমন ডিড, ডিড হি নট লাইক মি, এটাকে আমি সংক্ষেপে বলতে পারি ডিডন্ট, এই এটার ক্ষেত্রে পাস্ট করলে ডিডন্ট আই লাইক হিম। এখানে যেমন ডাজেন্ট, ডাজেন্ট হি লাইক মি, ডিডন্ট হি লাইক মি। অর্থাৎ আমি যদি কন্ট্রাকশন ফর্ম শর্টে নটটাকে আমি শর্ট করে দিই, তখন এটা সাবজেক্টের আগে আসবে, তাছাড়া সাবজেক্টের পরে বসবে। এটা অনেক সময় তোমরা ভুল করে ফেলো অনেকেই। তো এই ছিল আজকের বেসিক আলোচনা। নেক্সট টাইমে আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে
এটার গঠন প্রণালী এবং কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার হয় বিস্তারিত আলোচনা করব। হোপফুলি তোমাদের এই আলোচনাটা তোমরা উপভোগ করবে, এবং তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো আমার এই লেকচারটা, অবশ্যই তোমরা এই টেন্স সম্বন্ধে ক্লিয়ার ধারণা পাবে, যেটা তোমাদের পরবর্তীতে, এটা হলো বেসিক ফাউন্ডেশন। পরবর্তীতে আমরা যে কাজে করি, যখন আমরা করব পরবর্তী যে আপগ্রেডেড সিস্টেম, ভয়েস আছে, ন্যারেশন আছে, তারপরে রাইট ফর্ম অফ ভার্ব যখন করব আমরা, এই বিষয়গুলা, বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সর্বক্ষেত্রে এই টেন্সের ব্যবহার, এই টেন্স বেসিক জিনিস। তো আশা করি তোমাদের এটা উপকার হবে, এবং যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, যাতে করে আমার ইউজার লেভেলটা বাড়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার পরিশ্রমটা যদি তোমাদের কোনো উপকারে আসে, তাহলে আমি বুঝবো যে এটা সার্থক হয়েছে। তো তোমাদের পজিটিভ কমেন্ট আমাকে উদ্বুদ্ধ করবে ভালো কাজ করার। আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড দেব, তো আশা করি তোমরা এটা ফলো করবে এবং পরীক্ষায় ভালো করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সাথে আবার কথা হবে আমরা নেক্সট কোনো এপিসোডে। এর পরের ইয়েতে আমরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে করে নতুন ভিডিও দিলে তোমরা পেয়ে যাও। আমি এর পরবর্তীতে আমরা পাস্ট প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই দুটো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট এপিসোডে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। Hopefully you have enjoyed this, and next time we will come with new videos, simple present and present continuous tense. Thank you guys for listening my lectures. See you again next time. Bye for now.